একটি রাজনৈতিক দল ধর্মকে সামনে নিয়ে এসে বিভাজনের চেষ্টা করছে, ভারতবাসীর মধ্যে ভাইয়ে ভাইয়ে লড়াই লাগানোর চেষ্টা করছে। এটা আমি ঘৃণা করি। আপনি যদি উন্নয়নের কথা বলেন, উনি ধর্মের কথা বলবেন। আপনি যদি বলেন বেকারদের চাকরি হচ্ছে না কেন, উনি ধর্মের কথা বলবেন। ভারতবর্ষের মানুষকে শুধু এসআইআর নয়, ভারতবর্ষের মানুষকে বিভিন্ন সময় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির নামে, কখনো কোভিডের ভ্যাকসিনের নামে, কখনো আধার কার্ডের নামে। আমি যে কোনো কাজ করি, সেই কাজে আমি যদি নিজে স্যাটিসফাইড না হই, তাহলে সাধারণ মানুষ কি করে হবে? আমাদের জিডিপি কিন্তু অনেক বেটার ভারতবর্ষের জিডিপির থেকে। ডবল ইঞ্জিন সরকার যখন বিভিন্ন জায়গায় কথা দিয়েও কথা রাখেনি, তাহলে মানুষ কেন আপনাকে ভোট দেবে? ভোটের মতন হবে, কিন্তু মানুষের পরিষেবার যেন কোনো খামতি না থাকে। যেটা মমতা ব্যানার্জি করেছেন, সেটা সারা ভারতবর্ষ আগামী দিন করবেন, এই বিশ্বাস আমার আছে। নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমরা বসে আছি 17 নম্বর ওয়ার্ডে। আমার সঙ্গে রয়েছেন মোহন কুমার গুপ্ত মহাশয়। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভি। নমস্কার, আমিও আপনাকে প্রণাম জানাচ্ছি আপনার টিভি চ্যানেলকে। পৌরসভার কাউন্সিলর হিসাবে আপনার কাজের অভিজ্ঞতা কিভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার দলের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে? দেখুন, আমি 2015 সালে প্রথম পৌর প্রতিনিধি হই এই 17 নম্বর ওয়ার্ডে। তার আগের জীবনটা আমার রাজনীতির মধ্যে কেটেছে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে কলেজে রাজনীতি করা, এগুলো সব ছিল। আমি চেষ্টা করেছি মানুষের মধ্যে। আমি যখন এখানে নির্বাচিত হই আমি প্রথমে নির্দল হয়ে জিতি এখানে। আমি তৃণমূল কংগ্রেস করতাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শকে মেনেই আমি কিন্তু কাজ করতাম। যাই হোক, কোনো কারণে হয়তো 2015 সালে আমাকে টিকিট দেওয়া হয় না। আমি নির্দল হয়ে দাঁড়াই এবং 17 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে আশীর্বাদ করেন। আমি তাদের একটাই কথা বলেছিলাম যে আপনারা একটা ভরসা করে আমাকে ভোট দিন। আমি 24 ঘন্টা আপনাদের পাশে থেকে আপনাদের পাহারাদার হিসেবে কাজ করব। এবং শুধু কথা দেওয়া নয়, আজকে প্রায় 12 বছর হতে চললো আমার। সেই ক্ষেত্রেতে আমি নিজে কিন্তু খুব খুশি যে মানুষকে যে কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পেরেছি। আপনার ওয়ার্ডে গত কয়েক বছরে উন্নয়নমূলক কাজ কি কি হয়েছে যদি বলেন? দেখুন, আমরা এর আগে বহু পৌর প্রতিনিধিকে দেখেছি, এমএলএকে দেখেছি, এমপিকে দেখেছি। আমি আমার পৌর প্রতিনিধিদের নিয়ে কথা বলি, তার কারণ আমি নিজে একজন পৌর প্রতিনিধি। একটা ওয়ার্ডের পৌর প্রতিনিধি হচ্ছে, আমার মনে হয়, বাড়ির যেমন বাড়ি তৈরি করতে গেলে যেমন যে বাড়ির ভিতগুলো তৈরি হয় প্রথমে, তারপরে বাড়িটা তৈরি হয়, পৌর প্রতিনিধি হচ্ছে রাজনীতির ক্ষেত্রে একটা ভিত। এবং সেই ভিত যদি মজবুত হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষের কাজ করে, তাহলে আমার মনে হয় যে বাড়িটাও ভালো হয়। এবং রাজনীতির ক্ষেত্রে আপনি যদি ধরেন, রাজনীতির প্রেক্ষাপটে পৌর প্রতিনিধির অনেক বড় ভূমিকা, এবং তার উপর পুরোটাই নির্ভর করে এমএলএ, এমপি, তাদের ভোট, নির্বাচন, সমস্ত কিছুই অনেকটা নির্ভর করে পৌর প্রতিনিধির উপরে। কলকাতা শহরের একটা প্রধান সমস্যা হলো যে জল জমে যাওয়া বৃষ্টি হলে যেখানে সেখানে। এই সমস্ত সমস্যার সমাধান আপনার এলাকায় আপনি কিভাবে করেছেন? আমি আপনাদের বলে রাখি, আমি যেহেতু পৌর প্রতিনিধি হওয়ার আগে থেকেও এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সুতরাং আমার ওয়ার্ডের সম্বন্ধে আমি বলি আপনাকে যে আমার ওয়ার্ডে যে সকল জায়গায় জল একটু জমতো, যেমন বিশেষ করে আমি যেখানে বসে আছি বৃন্দাবন বসলেনে, তার পেছন দিকটাই হচ্ছে হরিহর স্ট্রিট। যে হরিহর স্ট্রিটে একটু জল হলেই হাঁটু পর্যন্ত জল জমে যেত। যেহেতু আমি খুব ছোট থেকে এই প্রবলেমটা ফেস করেছি, আমার প্রধান লক্ষ্যই ছিল নির্বাচিত হয়ে আসার পরেই যে আমার এই এলাকার জল আমাকে নামাতে হবে। তার কারণ আমাদের ওয়ার্ডের ম্যাক্সিমাম মানে জল, মানে ওয়ার্ডটাকে যদি আমি দর্জিবা পার্কের ওদিক দিয়ে ধরি, তাহলে কিছুটা অংশ বাদ দিয়ে ম্যাক্সিমাম জল কিন্তু আমাদের এই হরিহর স্ট্রিট থেকেই পাস করে। মানে হরিহর স্ট্রিটটা হচ্ছে আমাদের জল পাস করার একটা, ধরুন, হৃৎপিণ্ড আমাদের এখান থেকে পাস করে। আমি
যেটা করেছিলাম সেটা হচ্ছে সারা বছর ধরে আমাদের যে ড্রেনেজ সিস্টেম, যেটা অনেকটা আগের থেকে উন্নত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন রকম গাড়ি মাধ্যমে সাকশন করা হয়, জেট করা হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে ডিসিল্টিং মেশিন আছে। এইসবকে আমি কি করেছি, সারা বছর ধরে ব্যবহার করেছি। এবং ব্যবহার করার ফলে এই যে এখনও আজকে সকালেও আমি ড্রেনেজ সিস্টেমের দুটো গাড়ি ডেকে যেসব অঞ্চলে মোটামুটি জল টল জমে, বর্ষা কিছুদিনের মধ্যে এসে যাবে, এই সারা বছর আমরা লাগাতার কাজটা করি আমি। যার ফলে হরিও স্ট্রিটে জল জমলেও যে জল 3 দিন 4 দিন পরে নামতো, সেই জলকে আমি কিন্তু এখন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দিই। যার ফলে এলাকার মানুষ খুব খুশি, আমি নিজেও খুশি। আমি প্রথমেই বলে রাখি, আমি যে কোনো কাজ করি সেই কাজে আমি যদি নিজে স্যাটিসফাইড না হই তাহলে সাধারণ মানুষ কী করে হবে। আমি নিজে খুব খুশি যে এই জলটা খুব তাড়াতাড়ি নেমে যায়। এবং আজকে যদি আপনি নিজে সার্ভে করেন, হরিও স্ট্রিটে গিয়ে যান, আগে এখানে মানুষ ধরুন বিল্ডিং হচ্ছে কিনতে ভয় পেত, যে এখানে কিনবো জল জমে জমে। কিন্তু এখন মানুষ এই হরিও স্ট্রিটে বাড়ি ঘরদোর কিনছে, ফ্ল্যাট কিনছে। এই প্রবলেমটা আমরা অনেক অংশে, মানে আমি বলবো 98% আমি সলভ করতে পেরেছি, এখানে যে জল জমার ব্যাপারটা ছিল। একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের অভাব, অভিযোগ এবং প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কতখানি চ্যালেঞ্জিং বলে মনে হয়? এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি যেমন কাজও করতে হবে, একজন সাধারণ মানুষের কথা খুব মন দিয়ে শুনতে হবে। আমি যদি মন দিয়ে না শুনি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একটা মানুষ কথা বলতে এলো আমার কাছে, কিন্তু আমি যদি তার কথাটা সম্পূর্ণ না শুনেই আমি বলি, ঠিক আছে আমি করে দিচ্ছি, তাহলে তার মনে একটু রাগ হয়। এটা আমি অনুভব করেছি আমার জীবনে, এটা আমার উপলব্ধি আর কি। ঠিক আছে, সেই জন্য আমি কি করি, পুরো কথাটা তাদের শুনি। তাদের সঙ্গে একটু বেশি কথা বললে তারাও খুশি হয়, এবং কাজের যেটা করতে হয় সেই কাজটা কিন্তু আমি সম্পন্ন করার চেষ্টা করি। ধরুন আমাকে কেউ, এখন তো হোয়াটসঅ্যাপের সময় চলছে, ফোন আছে, আমার নাম্বার আপনি যদি ওয়ার্ডের অলিতে গলিতে বা তস্য গলিতে যান, বা যে কোনো গলিতে যাবেন বা মানুষের কাছে যাবেন, আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন। তারা আমাকে ম্যাক্সিমাম, কেউ ফোনে বলে দিচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছে। আমি চেষ্টা করি সেই কাজটাকে সঙ্গে সঙ্গে করে দেবার বা পরের দিনের মধ্যে করে দেবার একটা চেষ্টা করি। তাতে আমার অঞ্চলের মানুষ, আমার বিশ্বাস, খুব খুশি আছেন। যে ধর্ম নিয়ে রাজনীতি, রাজনীতির মধ্যে ধর্মকে টেনে এনে একটা ইস্যু তৈরি করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা দেখুন, 2014 সালের পরে এই রাজনীতিটা বিশেষ করে বেশি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তার কারণ, কেন্দ্রে পট পরিবর্তন হয়, কেন্দ্রে একটি সরকার আসে, ভারতীয় জনতা পার্টি, এবং তার প্রধানমন্ত্রী হন মোদি সাহেব। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে, আপনি যদি উন্নয়নের কথা বলেন, উনি ধর্মের কথা বলবেন। আপনি যদি বলেন 15 লাখ টাকা যে আমাদের ফান্ডে দেওয়ার কথা বলেছিলেন আপনি, উনি ধর্মের কথা বলবেন। আপনি যদি বলেন বেকারদের চাকরি হচ্ছে না কেন, উনি ধর্মের কথা বলবেন। আপনি যদি বলেন যে বাংলার টাকা আটকে রেখেছেন কেন, উনি ধর্মের কথা বলবেন। সুতরাং এই যে রাজনীতির মধ্যে ধর্মকে নিয়ে আসা, দেখুন আমিও তো হিন্দু ঘরের ছিলাম, আমি তো আহ, মানে কি বলবো, রোহিঙ্গা বা বাংলাদেশি নই। আমি এই আহ, আমার ভারতবর্ষে জন্ম এবং বাংলাতেই আমার জন্ম, আমি এই বাংলারই মানুষ। সুতরাং কখনোই আমরা দেখিনি কোনো রাজনৈতিক দল আহ, বা কোনো কাগজ, মানে এর আগে পড়িও নি কোনো রাজনৈতিক দল যে আহ, ভগবানকে নিয়ে রাজনীতি করছে, এরকম কখনো দেখিনি যেটা এরা করছেন। দেখুন আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, গণেশ পুজো হয়। এখানে আবার মুসলিমদেরও প্রোগ্রাম হয়, খ্রিস্টানদেরও প্রোগ্রাম হয়, গুরু নানকেরও প্রোগ্রাম হয়, বুদ্ধিস্ট যারা আছে তাদেরও প্রোগ্রাম হয়। কোনোটাতেই তো ঝামেলা হয় না, সুন্দরভাবে সমস্ত প্রোগ্রাম হয়। আপনি বলুন তো রামনবমীতে কেন ঝামেলা হবে? রামনবমীতে আমি আপনাকে দেখাতে পারি, আমার গলাতে হনুমান ঠাকুরের লকেট আছে আমার গলাতে, কিন্তু আমাকে দেখাতে হয় না। আমার ঠাকুর আমার শরীরের মধ্যে আছে, এবং আমি রেগুলার পুজো করি, হনুমান চালিসা পড়ি, কিন্তু আমাকে কখনো বলতে হয়নি লোককে যে আমি হিন্দু ঘরের ছেলে। আমাকে ধর্ম নিয়ে রাজনীতি, আমরা যখন মিটিং মিছিল করি আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না।
কিন্তু ভারতবর্ষে একটি রাজনৈতিক দল ধর্মকে সামনে নিয়ে এসে বিভাজনের চেষ্টা করছে, ভারতবাসীর মধ্যে ভাইয়ে ভাইয়ে লড়াই লাগানোর চেষ্টা করছে। এটা আমি ঘৃণা করি। এটা ভারতবর্ষে না হলেই ভালো হতো। তার কারণ এত ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার কান্ট্রি, যেখানে সমস্ত জাতি ধর্মের মানুষ বাস করে, এবং বিশেষ করে বাংলা তো আমাদের যেখানে আমি মনে করি বাংলা হচ্ছে মিনি ভারতবর্ষ, যেখানে যেমন বাঙালিরা আছে, ঠিক রাজস্থানীরা আছেন, গুজরাটিরা আছেন, মুসলিমরা আছে, পাঞ্জাবিরা আছে। আপনি বিভিন্ন প্রদেশের মানুষকে পাবেন বাংলাতে, এবং প্রত্যেকে শান্তিতে আছে। এই শান্তি বিঘ্নিত করার জন্যে একটি রাজনৈতিক দল তারা ধর্মকে নিয়ে এসে এখানে কি বলবো, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। এটা খুবই নিন্দনীয়। এসআইআরে এখনো পর্যন্ত 63 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এর পরেও নতুন লিস্ট বেরোনোর পরে আরো 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। একজন 78 বছর বয়সী মহিলা বা বৃদ্ধকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে তিনি একজন ভারতীয় নাগরিক। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা সব থেকে ভালো হতো যদি প্রধানমন্ত্রী তার প্রথম পরিচয়টা দিতেন। আমার মনে হয় ভালো হতো, মানুষ একটু কনফিডেন্স পেতেন। ওনার যদি কাগজপত্র দেখাতে পারতেন, মানুষ খুব কি বলবো, ওনাকে বাহবা দিতেন। দেখুন, উনি যে সময়ে জন্মেছেন, উনি নিজের কাগজ, ওনার যদি কাগজ আমরা আরটিআই করি দেখতে পারবো না। কিন্তু আজকে ভারতবর্ষের মানুষকে শুধু এসআইআর নয়, ভারতবর্ষের মানুষকে বিভিন্ন সময় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির নামে, কখনো কোভিডের ভ্যাকসিনের নামে, কখনো আধার কার্ডের নামে, কখনো ওই টাকা চেঞ্জ করার নামে, মানে বিভিন্ন সময় মানুষকে লাইনে খালি দাঁড় করিয়েছে। এখন বর্তমানে গ্যাসের জন্য লাইনে দাঁড় করাচ্ছেন। তো এটা ওনাদের একটা, আমার মনে হয়, হ্যাবিট হয়ে গেছে যে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবো, এবং প্রয়োজন পড়লে নিজের মাকেও লাইনে দাঁড় করিয়ে দেবো, এবং লোককে দেখাবো যে আমার মাও লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি বলুন, এই যে কালো টাকা ফেরত আনার একটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে এত 50 দিন বা 60 দিন, যাই হোক, একটা সময় দিন, আমি এই কালো টাকা বিদেশ থেকে নিয়ে এসে আমাদের যারা ভারতবাসী আছে তাদের মধ্যে 15 লাখ টাকা করে দিয়ে দেবো। হয়েছে? কালো টাকা 2000 টাকার নোট ছাপা হয়েছিল, বলা হয়েছিল যে 2000 টাকার নোট ছাপালে এই নোট আর জাল হবে না, এর ভেতরে একটা চিপ ঢোকানো আছে, দেখা যাবে, যাবে, মানে মানুষকে কিভাবে বোকানো বানানো যায় সেই কাজটা সারাদিন করছে। এবং শুধু এরা করছে নয়, এদের সঙ্গে মিডিয়ার অনেক অংশের মানুষ, বড় বড় হাউসের মানুষ, তারা জড়িত আছে। ভারতবর্ষের কিছু কিছু ব্যবসায়ীরা আছেন যারা ভারতবর্ষের মানুষের গরিবের টাকা মারছেন এবং নিজেরা বড়লোক হচ্ছেন, তারা জড়িত আছেন। তাই আমি বলবো এটাকে যে মোদী সরকার যেটা করছেন আর কি, সেটা খুবই খারাপ করছেন। রাজ্য সরকারের কোন প্রকল্পকে আপনি সবচেয়ে সফল বলে মনে করেন? রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে 2011 সাল থেকে যখন আসেন, দেখুন, তার আগে একটা সরকার ছিল, 34 বছরের সরকার, তাকে সরিয়ে 2011 থেকে তিনি আসেন। 34 বছরের সরকারের যে ভাবনা চিন্তা ছিল না, আপনি যদি বলেন সেই সময় টাকা ছিল না, আমি বিশ্বাস করব না। সেই সময় ফান্ড ছিল, আজকেও ফান্ড আছে। সেই সময় বরঞ্চ কংগ্রেসের সঙ্গে তখনকার দিনে সিপিএমের যারা ছিলেন, স্বর্গীয় জ্যোতিবাবুরা ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, তাদের সম্পর্ক খুবই ভালো ছিল। সুতরাং টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু ভাবনা চিন্তার একটা অভাব ছিল। মমতা ব্যানার্জি যেটা ভেবেছেন 2011 পরে এসে, সেই ভাবনা কিন্তু ওদের মধ্যে ছিল না। মমতা ব্যানার্জি কেন্দ্র থেকে সেভাবে টাকা পাচ্ছে না, কিন্তু সেই ভাবনা চিন্তাটা আছে বলে তিনি যে করে হোক টাকা জোগাড় করে মানুষের মধ্যে প্রায় 94টি প্রকল্প এখনো পর্যন্ত দিয়েছেন। আমার যেটা সবথেকে মনে হয় খুব কার্যকারী ভূমিকা নিয়েছে, একটা হচ্ছে কন্যাশ্রী, আর একটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, আর সঙ্গে হচ্ছে একটা হচ্ছে স্বাস্থ্যসাথী, আর একটা হচ্ছে সমব্যাথী। এইগুলো যে প্রকল্পগুলো করেছেন, দেখুন, আগে মেয়েদেরকে আমরা দেখেছি হয়তো 6, 7, 8 পর্যন্ত পড়ছে,
তারপরে বাড়ির লোকেরা আর পড়াতে পারছে না, কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছিল। এটা আপনি কলকাতায় বসে অনুভব করতে পারবেন না। আপনি যদি গ্রামে গঞ্জে যান, আপনি দেখবেন বহু মেয়ে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং বিভিন্ন ধাপে ধাপে এই কন্যাশ্রীর মাধ্যমে তারা নিজেদের লেখাপড়াটাকে সেই জায়গায় নিয়ে গেছে এবং চাকরি পর্যন্ত তারা করছে। এই কন্যাশ্রী যদি সাপোর্ট না থাকতো, বা স্কলারশিপ যদি সাপোর্ট না থাকতো, বা এখন মাধ্যমিক পাশ করলেই হাতে একটা ট্যাবে 10,000 টাকা পাচ্ছে, এই সাপোর্টগুলো যদি না থাকতো, তাহলে আজকে এই কী বলবো, কন্যাশ্রী যে প্রকল্পটা সর্বজনীন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেটা হতো না। তাই আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, আমি তো এমন অনেক আমার ওয়ার্ডের লোককে ভোটের সময় তো আমি বক্তব্যের মধ্যে তাদেরকে আনবো, যাদেরকে আমি নিজে দাঁড়িয়ে থেকে কী হলো ভালো ভালো জায়গায় ভর্তি করিয়েছি এবং তাদের হার্টের অপারেশন থেকে, হাঁটু অপারেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মধ্যে কারো গলব্লাডার স্টোনে, কারোর ইউটেরাসে, সমস্ত অপারেশন কিন্তু আমি করিয়ে দিয়েছি। সেই মানুষগুলোকে আমরা ভোটের সময় নিশ্চয়ই মানুষের সামনে তুলে ধরবো, যারা উপকৃত হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি যে 94টা প্রকল্প করেছে, একটাকে ছেড়ে আরেকটা বললে আপনি মনে করবেন এটাও খুব ভালো। তার কারণ মমতা ব্যানার্জি করেছেন কি, দেখুন, প্রদীপের ওপরে আলোটার যে আলো, সেই আলোটায় আলোকিত অনেক কিছুই হয়, কিন্তু প্রদীপের তলায় যে অন্ধকার, সেই অন্ধকারে মমতা ব্যানার্জি মানুষের উপকার করেছে। এসটি, এসসি, ওবিসি থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের কাছে টাকা পৌঁছে দিতে পেরেছে। কেউ বলেছে এই টাকাটা উনি কি নিজের বাড়ি থেকে দিচ্ছেন? একদম না, নিজের বাড়িতে কেউ টাকা দেন না। কিন্তু মমতা ব্যানার্জি যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার মধ্যে থেকে আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই সাধারণ মানুষের হাতে আসছে। সাধারণ মানুষের হাতে যখন এই টাকাটা আসছে, সেই টাকাটা মার্কেটে রোল করছে। একদিকে যেমন তার কেনাকাটার সমস্ত খরচাখাচি চলছে, ঠিক পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা বাংলা, তার যে জিডিপি এবং ভারতবর্ষের যে জিডিপি, তার মধ্যে ফারাক তৈরি করেছে। আমাদের জিডিপি কিন্তু অনেক বেটার ভারতবর্ষের জিডিপির থেকে। সুতরাং আপনি লক্ষ্য করবেন যে এই দুর্গা পুজোয় কেউ কেউ বলে যে এই লাখ লাখ টাকা দিচ্ছে, করছে, ক্লাবগুলোর পেছনে টাকা খরচা করছে। না, এই পেছনে পুজোটাকে যেমন তুলে ধরার চেষ্টা করছে। কেউ কেউ বিজেপির লিডার বলেছিল, আপনাদের মনে থাকতে পারে, যে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কিন্তু মমতা ব্যানার্জি পুজো কমিটিগুলোকে টাকা দেন পুজো করার জন্যে। সুতরাং তারা মিথ্যে কথা বলে। এবং এই টাকা যেমন পূজা কমিটি পাচ্ছে, এই টাকাটা কিন্তু সার্কুলেট হচ্ছে, একদম ধরে নিন কুমারটুলি যারা ঠাকুর তৈরি করছে তাদের থেকে শুরু করে যারা ঢাক বাজাচ্ছে, যারা ঠাকুরকে বিসর্জন দিতে কুলিরা যান, সেই পর্যন্ত সার্কুলেট হচ্ছে। এই 1,20,000 বা 10,00,000 10,000 যেটাই দেন, সেই টাকাটা কিন্তু সার্কুলেট হচ্ছে। এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটা কিন্তু অন্য অন্য জায়গায় মুখ্যমন্ত্রীদের নেই। পরবর্তী সময়ে ডাবল ইঞ্জিন যে সরকারগুলো আছে, এখন পর্যন্ত বোধহয় 19টা জায়গায় তাদের আছে, সরাসরি তারা 13টা জায়গায় আছে, 6টা জায়গায় তারা মিলেজুলি সরকার আছে। তারা চেষ্টা করছে এই প্রকল্পগুলোকে নাম পরিবর্তন করে তাদের মতন করে চালাতে, কিন্তু তারা ফেলিও, তারা করতে পারছে না। দিল্লির সরকার এক বছর, প্রায় 14 মাস হয়েছে দিল্লিতে নতুন সরকার বিজেপির এসছে। তারা বলেছিল আমরা জিতলে পরে 2,500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার, সেখানে হয়তো অন্য নাম দিয়েছিল, আমরা দেব, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সে টাকাটা ওরা দেয়নি। মহারাষ্ট্রে বলেছিল 3,000 টাকা করে দেব, সেটা 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সে টাকা দেয়নি। বিহারেতে রিসেন্টলি যে ইলেকশন হয়েছে, এককালীন বছরে একবার মহিলাদের 10,000 টাকা করে দিয়েছে, এবং সেটা তারপরেই নোটিশ পাঠিয়ে বলেছে এটা ভুল করে গেছে, সেই টাকা ফেরত দাও। আমি টিভিতে দেখেছি যারা এই টাকা পেয়ে বিজেপি আশাতে নাচানাচি করছিলেন, তারা পরবর্তী সময় এই টাকা চাওয়াতে, ফেরত চাওয়াতে, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙাতে তারা তো রীতিমতন রেগে গেছেন। এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে আমরা দেখেছি, টিভিতে কোনো টিভি দেখিয়েছেন যে তারা সরকারকে গালমন্দও করছে। সুতরাং এই যে দ্বিচারিতা, যে একটা কেন্দ্রীয় সরকার যদি মনে করতেন, এখানে এসে বলছেন
যে আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের 3,000 টাকা করে দেব। আমার এখানেই প্রশ্ন যে আপনি কেন আগে বলবেন আমাকে ভোট দিন? তুমি তো একটা কেন্দ্রীয় সরকারে আছো, তুমি তোমার অর্থনৈতিক অবস্থা রাজ্য সরকারের থেকে ভালো। তুমি যদি মনে করতে যে আমি 3,000 টাকা করে আগে মানুষের খাতে দিয়ে দেবো, মহিলাদের ফান্ডে দিয়ে দেবো, তাহলে সেই মহিলারা তো ভাবতো যে আমি 1,500 টাকাও পাচ্ছি, আবার আমাকে অন্য কেন্দ্রীয় সরকার 3,000 টাকা দিচ্ছে, তাহলে আমি 3,000 টাকা দিই, আমি তাহলে পরিবর্তন করবো। কিন্তু তুমি যখন দিচ্ছ না, ডবল ইঞ্জিন সরকার যখন বিভিন্ন জায়গায় কথা দিয়েও কথা রাখেনি, তাহলে মানুষ কেন আপনাকে ভোট দেবে? সেই জন্যেই আমরা মানুষের কাছে যাচ্ছি এবং বলছি যে মিথ্যা প্রতিশ্রুতিতে যেন আপনারা অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। যেটা আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা করেছেন, সেই কাজটা দেখে আপনি কিন্তু ভোটটা দেবেন। আমাদের যে 94টা প্রকল্প, 94টা কিন্তু চালু আছে। কেন্দ্রীয় সরকার আমাদের প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন, তা সত্ত্বেও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আর ও কখনো সিপিএম বলছে, কখনো কংগ্রেস বলছে, কখনো বিজেপি বলছে এটা মমতা ব্যানার্জির টাকা না, এটা ভিক্ষা নয়। আমরা নিজেরাও বলছি এটা ভিক্ষাও নয়, এটা একটা রাজ্য সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা, আমি এটা মনে করি। তার কারণ শুধু 5 বছর এলে আমি আপনাদের ভোট চাইবো আর তাদের জন্য কিছু করব না, সেটা হতে পারে না। যেটা মমতা ব্যানার্জি করেছেন সেটা সারা ভারতবর্ষ আগামী দিন করবেন, এই বিশ্বাস আমার আছে। কেন্দ্র আর রাজ্যের টানাপোড়েন আপনার কাজের উপরে কিভাবে প্রভাব ফেলে? না, কেন্দ্র আর রাজ্যের টানাপোড়েনে আমাদের যে কাজ, কর্পোরেশনের যে কাজ, সেই কাজে তো আমাদের আলাদা করে টাকা দেন। আমাদের মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, আমাদের একটা কর্পোরেশনের ফান্ড আসে প্রায় 50 লক্ষ টাকা এক একটা ওয়ার্ডের জন্য আসে। সেই টাকা নিয়ে আমরা খরচা করি। যদিও ও বিভিন্ন, ধরুন আমার ওয়ার্ডে 50 লক্ষ টাকার জায়গায় যদি 1 কোটি টাকা পেতাম আরও ভালো হতো। বিভিন্নভাবে আমরা টাকা জোগাড় করি, যেমন এমএলএ ফান্ড, এমপি ফান্ড, এই ফান্ডগুলো থেকেও আমরা টাকা নিই। যেমন আমার এই 17 নম্বর ওয়ার্ডে শশী পাজা প্রায় 40 লক্ষ টাকার মতন আমাকে দিয়েছে এই বছরের জন্যে। আমরা যেখান থেকে আমাদের এখানে পানীয় জলের একটা প্রবলেম ছিল পেছন দিকটায়, যেহেতু মেট্রো রেল যবে থেকে হয়, মেট্রো রেল হওয়ার পরে যতীন্দ্রমোহন এভিনিউর ওই দিকের রাস্তাগুলোতে পানীয় জল এবং ড্রেনেজ, এই দুটো সিস্টেমটাই একটু খারাপ হয়ে যায়। যার ফলে আমাদের এই ওই দিকের অংশতে জলের জন্য আমাদেরকে এই বিধান সরণি থেকে বা অরবিন্দ সরণি থেকে বা বিডন স্ট্রিট থেকে জলকে আমাদের নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করতে হয়। আমি রিসেন্টলি যেমন 3 জায়গায় করেছি। একটা হচ্ছে আমার ওয়ার্ডে হেমেন্দ্র সেন স্ট্রিট আছে, রূপবাণী সিনেমা হল আপনারা অনেকেই জানেন, ওর সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে বিধান সরণি। বিধান সরণি হেমেন্দ্র সেন স্ট্রিট হয়ে মসজিদ বাড়ি থেকে একদম যতীন্দ্রমোহন পর্যন্ত আমি একটা 6 ইঞ্চির লাইন জলের নিয়ে গেছি, যেটা 30 ইঞ্চি যে জলের সাপ্লাই আছে তার থেকে নিয়ে গেছি। এবং সেখানে শশী পাজা আমাকে 10-10 করে দুবার, 10 লক্ষ 10 লক্ষ করে দুবার টাকা দিয়েছেন। সেই টাকাতে আমরা ওই লাইনটা নিয়ে যাওয়াতে আমার সুবিধা হয়েছে কি, হরিবোস লেন বলে একটা জায়গা আছে, ওখানে জলের প্রেশার আমি বাড়াতে পেরেছি। অন্নদা প্রসাদ বলে একটা জায়গা আছে, সেখানে আমি জলের প্রেশার বাড়াতে পেরেছি। মসজিদ বাড়ির কিছু অংশের প্রেশার বাড়াতে পেরেছি এবং কিছু অংশের কাজ আটকে গেছে এই ভোট ডিক্লেয়ার হওয়াতে। আরও কিছু ছোট ছোট গলি আছে, যে গলিতে এই যে লাইনটা আমি নিয়ে গেছি মসজিদ বাড়ি থেকে, ওই ওখান থেকে জুড়ে দিলে এই লাইনগুলো, তাহলে জলের প্রেশার আরও বেড়ে যাবে। এভাবে আমি চেষ্টা করেছি মানে আমাদের কর্পোরেশনের যে ফান্ড, তার সঙ্গে এমএলএ এবং এমপির ফান্ডের টাকাকে কাজে লাগিয়ে আমার ওয়ার্ডকে কি বলবো, আলোক উজ্জ্বল করেছি প্রচুর। আপনি রাত্রিবেলা একবার ঘুরলে বুঝতে পারবেন যে আলোক উজ্জ্বলের মধ্যে থেকে 17 নম্বর ওয়ার্ডের পরিবর্তন হয়েছে। যারা আমাদের অঞ্চলের যারা ধরুন আগে এখানে থাকতেন, এখন বিদেশে যান, বিদেশে লেখাপড়ার জন্য হয়তো গেছেন, চাকরি টাকরি করেন, যখন তারা বছরে একবার দুবার আসেন, তখন এসে বলে আমার সঙ্গে দেখা করে যে ভাই, যাই হোক আমাদের ওয়ার্ডটা কিন্তু দারুণ হয়েছে, রাত্রিবেলাও লাইট আছে, দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে ধরুন ড্রেনেজে জল জমে না,
এগুলো যে করেছিস ভাই, দারুণ কাজ হয়েছে। এটা শুধু আমার ওয়ার্ডের কথা বলছি না, আপনি যদি সার্ভে করেন সারা কলকাতা, তাহলে বিমানবন্দর বন্দর থেকে যারা বাড়িতে ফেরেন, আমাদের আমাদের যারা দেশের লোকেরা যখন বাইরে চাকরি করে ফেরেন, ফিরে যখন দেখেন তখন বলে যে এই পরিবর্তনটা কিন্তু সারা কলকাতা জুড়ে হয়েছে। সুতরাং কাজ আমরা করেছি, সেই কাজের উপর নির্ভর করেই আমরা মানুষের কাছে যাচ্ছি এবং ভোট চাইছি। সামনেই বিধানসভা নির্বাচন, কতখানি আশাবাদী? আমি তো দেখুন, আমি হচ্ছি সেই স্টুডেন্ট যে রোজ এক পাতা করে পড়ি। আমি পরীক্ষার সময় কোনটা পড়বো আর কোনটা পড়বো না, তারপরে মনে হলো এটা পড়ি আর এটা পড়ি না, ছেড়ে দিলাম আর একটা কোশ্চেন। আমি আমি রোজ লেখাপড়া করা ছেলে। সুতরাং এই ভোটের সময়তেও আমি খুব রিল্যাক্সে থাকি এবং ভোট মানুষের কাছে যাই, হাত জোর করে বলি, যা যা ঘটনা দেখছি বা শুনছি বা আমার নিজের উপলব্ধির কথা মানুষের কাছে বলি এবং অনুরোধ করি আমার নিজের প্রার্থী হয়ে যে আমাদের ভোটটা দিন। সুতরাং আমার কোনো টেনশনই নেই এবং 100% আমার মনে হয় এখানে শশীপাজা জিতবেন। আর এখানে আমাদের ওয়ার্ড থেকে 5-6 ভোটে লিড থাকবে। দিনের শেষে বা অবসরে আপনার এমন কোনো শখ বা অভ্যাস আছে যেটা আপনাকে মানসিক শান্তি দেয়? অবশ্যই আছে। আমি সকাল থেকে উঠে এই যে ভোটের যে এখন দামামা বেজেছে, আমার কিন্তু পরিষেবাটা কম নেই। আমি কিন্তু মানুষের পরিষেবাটা সবার আগে ভাবি। আমি সকালে উঠে আমার যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সঙ্গে কথা বলি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না কথা বলি, ড্রেনেজ সিস্টেমগুলোকে ডেকে এনে তাদের দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নিজে দাঁড়িয়ে থেকে করি। আমি সকালবেলা ডোর টু ডোর করি, তার মাঝে এটাও করি, আবার সন্ধ্যেবেলাও ডোর টু ডোর করি। কিন্তু যেহেতু সকালবেলা এদেরকে পাওয়া যায়, সেই জন্য আমি এদের সঙ্গে থাকি, থেকে কাজগুলো করি। ভোটের মতন হবে, কিন্তু মানুষের পরিষেবার যেন কোনো খামতি না থাকে। আর যদি বলে এটা আমার একটা শখ বলে, একদম এটা যে কাজ সারাদিনে আমি কটা মানুষের ভালো কাজ করলাম, সেটা আমি কিন্তু রাত্রিরের শেষে কাউন্ট করি যে এই মানুষের আমি কাজ করতে পেরেছি। তাতে একটা মনের তো স্যাটিসফাইড দরকার, এটা আমার একটা হয়। দ্বিতীয়ত, আমি রাত্রিবেলায় আমার বন্ধু বান্ধব যারা আছেন, ক্লাবের ছেলেরা যারা আছে, তাদের সঙ্গে বসে আমি কিন্তু ক্যারাম ক্যারাম খেলি। আমার এটা একটা নেশা। ক্যারাম 2 ভোট হলেও খেলতে হবে বা গেম হলেও খেলতে হবে, একটা গেম হলেও খেলতে হবে, এটা আমার নেশা। সুতরাং দিনের শেষে সমস্ত কিছু কাজকর্ম করে সেটা রাত্রির হয়ে যায়, অনেক রাত্রির হয়ে যায়, প্রায় 1টা বেজে যায়, কিন্তু তারপরে আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে আবার 7টার মধ্যে উঠে রাস্তায় বেরিয়ে পড়ি। সুতরাং ক্যারামটা আমার একটা নেশা, আর কাজটাও আমার একটা নেশা, যে মানুষের কাজ করতে হবে, এটাও আমার নেশা। সমাজ সেবা করতে গেলে যেমন প্রশংসা কুড়োতে হয়, তেমন অনেকের অভিযোগও শুনতে হয়। কখনো সমালোচনা শুনে ভেঙে পড়েছেন? কখনোই সমালোচনা শুনে ভেঙে পড়িনি, তার কারণ আমি মনে করি এটাও একটা পার্ট, যে আমি আগে যদি মানুষ সমালোচনা না করে তাহলে আমি আর শিখবো কোথা থেকে। আমি যত সমালোচনা করবে তত শিখতে পারবো আর তত পারফেক্ট করবো সেই কাজটা। সেই জন্য আমি কোনোদিন ভেঙে পড়ি না। যে কাজটা যেহেতু আমার নেশা, আমি যে সমালোচনা করে তাকে নিয়ে কিভাবে আরও ভালো ডেভেলপ করা যায় সেটা আলোচনা করি এবং সেই কাজটা করার চেষ্টা করি। সব শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে, আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, আমি তো চাইবই যে আমার দলকে আপনি ভোট দিন। তবুও আপনাদের কাছে বলবো যে বাংলাকে শান্তি রাখতে, বাংলার অস্মিতাকে বজায় রাখতে, বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে ভালো রাখতে এবং বাংলার যে জাতি ধর্মের একটা মিলমিশ আছে, সমস্ত জাতি ধর্ম এক হয়ে বাংলাতে যে থাকেন, মিনি ভারতবর্ষ আমরা বাংলাকে বলি, সেই বাংলাকে অটুট রাখতে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, যে আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্যে এবং ডক্টর শশী ভাইয়াকে বিরাট ভোটে জিতিয়ে আনুন, যাতে তিনি আরও বেশি বড় দপ্তর পেয়ে মানুষের জন্য ভালো কাজ করেন। এটাই আমি মানুষের কাছে আহ্বান করব। আর আপনারা তো আমাকে দেখেছেন যে 24 ঘন্টা আপনাদের পাশে থেকে আমি কাজ করার চেষ্টা করেছি।
সুতরাং আপনারা ভাবুন যে আপনার ছেলে, ঘরের ছেলে মনায় দাঁড়িয়েছে, মনাকেই আপনি ভোট দিন।